ওকে, নমস্কার, জয় হিন্দ। ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ। সারাদিনের কর্মব্যস্ততার পর একটু পরে জাস্ট একটু আগেই ফিরলাম এবং প্রচণ্ড প্রেশার গেল আজকে। নিশ্চয়ই সবাই জানেন যে কলকাতা পুরসভার যে ভোট আজকে সেটা তো ছিল, তো সে কারণের জন্য সারাদিনই খুব প্রেশার গেছিলো। মোটামুটি জাস্ট নাও আই কেম ব্যাক। তো ফাইনালি আফটার দ্যাট থট দ্যাট একটা সেশন করা যাক অ্যাবাউট দ্য হিন্দু অ্যাডাপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট অফ 1956, এই পার্টিকুলার সাবজেক্টের উপরে বেস করে। ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ। কোহলি গুড ইভিনিং, গুড ইভিনিং তন্ময়, কঙ্কনা ভেরি গুড ইভিনিং, এবং সবাইকে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন, ভালো আছিস, ভালো আছো এবং ভালো থাকার চেষ্টাটা সবাই মিলে করছি। তো আজকে যেটা নিয়ে আলোচনা করবো বলে ডিসাইড করলাম যে হিন্দু অ্যাডাপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট অফ 1956, এবং এই আলোচনাটার মেন উদ্দেশ্য স্পেসিফিক্যালি দুটো কারণের জন্যই আসা। তার ভিতরে নাম্বার ওয়ান হচ্ছে যে সবাই জানো যে মোটামুটি জানুয়ারি মাসে 7th বা 15th অফলাইন এক্সামিনেশনের জায়গায় অনলাইন এক্সামিনেশন সিউ নেবার একটা ওভারঅল একটা প্ল্যানিং করেছে। তো সেই কারণটার জন্য অনেক জায়গাতেই দেখা যাচ্ছে স্টুডেন্টরা কমপ্লেন করছে যে স্যার এই টপিকটা ঠিক বুঝতে পারছি না, যে হিন্দু অ্যাডাপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট টপিকটা কী, টপিকটা কেন এবং টপিকটা কিসের জন্য বা এর প্রয়োজনটা এক্স্যাক্টলি কোথায়, স্ট্যাটিউটটা কী এবং কোন কোন পার্টিকুলার সেকশনগুলো ইম্পর্টেন্ট। তো যদি এটা নিয়ে একটু কিছু বলতেন। তো আমি দেখলাম ঠিক আছে, ভেরি গুড, গুড ইভিনিং মধুমিতা, ভেরি গুড ইভিনিং। তো আমি দেখলাম যে চলো ঠিক আছে, গুড ইভিনিং অর্চিস্মিতা। তো আমি দেখলাম যে চলো ঠিক আছে, লেটস হ্যাভ আ টক অ্যাবাউট দিস ইস্যু। তো সে কারণের জন্য লাইভ সেশনটা আসা। সবাইকে রিকোয়েস্ট, যদি ভালো লাগে, খারাপ লাগলে একদমই দরকার নেই, যদি ভালো লাগে তাহলে কাইন্ডলি একটু ভিডিওটা সবার ভেতরে শেয়ার করে দিস, কারণ এই ভিডিওটা যদি আরও ল স্টুডেন্টদের কাছে পৌঁছায় তাহলে তারাও এর বেনিফিটটা একটু পাবে। এই হচ্ছে ব্যাপার। অবশ্যই ভালো লাগলে কোনো কমপ্লিমেন্টারি ব্যাপার নেই। ওকে, সো আলোচনার বিষয় হচ্ছে হিন্দু অ্যাডাপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট অফ 1956। স্ট্যাটিউটটার যে ইয়ার সেটা শুনেই আশা করি বোঝা যাচ্ছে যেটা 1956 সালের ল, বা 1956 মানে হচ্ছে পোস্ট ইন্ডিপেন্ডেন্সের ল। এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা আশা করব নিশ্চয়ই মনে থাকবে প্রত্যেকের, যে হিন্দু অ্যাডাপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট যেমন 1956, হিন্দু ম্যারেজ অ্যাক্ট কিন্তু 1955। আবার অন দি আদার হ্যান্ড স্পেশাল ম্যারেজ অ্যাক্ট ইজ 1954। এই যে টোটাল টপিকের ডিস্ট্রিবিউশনটা, এই ডিস্ট্রিবিউশন অফ ক্রোনোলজিটাকে আগে সবার প্রথমে বুঝতে হবে। স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954, হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955, হিন্দু অ্যাডাপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট ইজ অফ দ্য ইয়ার অফ 1956। এই যে তিনটে স্পেসিফিক জোন বা এই যে তিনটে স্পেসিফিক ক্রোনোলজি, আজকে এই ক্রোনোলজির ভেতরে আমরা অ্যাডাপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট অফ 1956টাকে নিয়ে আলোচনা করব। সবার কাছে রিকোয়েস্ট, যারা যারা সেশনটা দেখছিস অবশ্যই হাতে একটা বেয়ার অ্যাক্ট নিয়ে বস, কারণ যাতে পুরো বিষয়টা যখন আমি বোঝাবো বা যখন টপিকটার ইম্পর্টেন্ট সেকশনগুলোকে মার্কিং করাবো সেটা যাতে সাথে সাথে নোট ডাউন করে নেওয়া যায়। এবং এই পার্টিকুলার টপিকটা পড়ানোর আরেকটা উদ্দেশ্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের যে মেন্স এক্সামিনেশন সেখানেও এটা কাজে আসবে। যদিও সেটা নিয়ে আমি আলাদা করে একটা অন্য কোনো সময় নিশ্চয়ই ডিসকাশন করবো, আজকে সেই বিষয়ে আলোচনা করতে বসিনি। তো সবার প্রথমে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে হিন্দু অ্যাডাপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট অফ 1956, এই যে টপিকটা বা এই যে স্ট্যাটিউটটা বেসিক্যালি কি এবং কি নিয়ে কথা বলে, বা এই পার্টিকুলার স্ট্যাটিউটটা আসার পেছনে কি ফিলোসফি ছিল, সবার প্রথমে সেটা বুঝতে হবে। অলওয়েজ মাথায় রাখবি, ল যখন কোনো একটা টপিক পড়ছিস বা লয়ের কোনো একটা স্ট্যাটিউট যখন পড়ছিস বা সেই স্ট্যাটিউটটা যখন তুই গো থ্রু করার চেষ্টা করবি, ফার্স্ট আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ ওয়াই অ্যান্ড হোয়াট, কেন এসছিল এবং কি কারণের জন্য এই লটা আনা হয়েছিল, সবার প্রথমে সেটাকে বুঝতে হবে। যতক্ষণ না এটা প্রপারলি বুঝতে পারবি, এর ভেতরের যে ফিলান্থ্রফিক্যাল কনসেপ্টটা আছে সেই জিনিসটা কোনোদিনই ক্লিয়ার হবে না। ইন জেনারেল আমরা ম্যারেজের ক্ষেত্রে দেখি, বা একটা কাপল যখন ম্যারেজ করেন অনেক ক্ষেত্রে এটা দেখা যায় বা অনেক ক্ষেত্রে এটা আইডেন্টিফাই করা যায় যে কিছু কিছু স্পেসিফিক ডিফিকাল্টিস থেকে যায় হাজব্যান্ড বা ওয়াইফের দুজনের ভেতরেই। তার ভেতরে যেমন ইদানিংকালে বর্তমান দিনে একটা সবথেকে বড় সমস্যা দেখা দিচ্ছে বা একটা সবথেকে মেজর যে প্রবলেম দেখা দিচ্ছে সেটার নাম হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন। এগুলো নিয়ে লজ্জা পাওয়ার মতো কিছু নেই, কারণ এগুলো অত্যন্ত স্বাভাবিক একটা ঘটনা। বর্তমান দিনে আমাদের যে প্রবল কর্মব্যস্ততা বা যে প্রবল কাজের প্রেশার, সেখানে দেখা যাচ্ছে ভারতবর্ষের এবং তথা বাকি পশ্চিমের যে দেশগুলো আছে সেখানে 90% লোকজনদেরকে এই ডিজিজগুলো এফেক্ট করছে। ইরেকটাইল ডিসফাংশন বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, সেটাকে আমরা এসটিডি বলতে পারি। তো এই টাইপের সমস্যাগুলো অনেকের ক্ষেত্রে অ্যারাইজ করছে।
এবার প্রবলেম ইজ দ্যাট এই বিষয়গুলো নিয়ে এখনকার দিনে সোসাইটিতে একটা মেন্টাল ট্যাবু রয়ে গেছে মানুষের, যার জন্য হয়তো এই জিনিসটা আমরা অনেক ক্ষেত্রে অনেক সময় আলোচনা করতে পারি না। কিন্তু ইন জেনারেল দেখবি যখন একটা ম্যারেজ হয়, সেই ম্যারেজটার সাথে সাথে কিছু সমস্যা হয়তো অনেক ক্ষেত্রে দেখা দিতে পারে। যেমন একটি কাপল, হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক, হয়তো তাদের ভেতরে কোনো একজন ব্যক্তি ফিউচার জেনারেশনকে জন্ম দিতে অক্ষম। এটা হতেই পারে, কারণ এটা অত্যন্ত স্বাভাবিক একটা ঘটনা। কেন অত্যন্ত স্বাভাবিক একটা ঘটনা? কারণ প্রত্যেকটা মানুষের ফিজিক্যাল স্ট্রাকচার প্রত্যেকটা মানুষের থেকে ডিফারেন্ট। সেখান থেকে দাঁড়িয়ে অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন হাজব্যান্ড হয়তো তার কোনো শারীরিক সমস্যা আছে, অথবা হয়তো তার কোনো মেন্টাল প্রবলেম আছে বা মানসিক কোনো সমস্যা আছে, যার জন্য হয়তো তিনি সেক্সুয়াল অ্যাক্টিভিটিটা আফটার ম্যারেজ, বা যেটাকে আমরা লয়ের প্যারামিটারে বলি দ্য কনজাম্পশন অফ দ্য ম্যারেজ বা দ্য কনজিউমেশন অফ দ্য ম্যারেজ, কনজিউমেটেড হচ্ছে না হয়তো ম্যারেজটা, ডিউ টু দ্য ল্যাক অফ দ্য ফিজিক্যাল স্ট্রেংথ অর দ্য মেন্টাল স্ট্রেংথ। সেক্ষেত্রে সেই কাপল, তাদের কি ফিউচার জেনারেশনের জায়গাটা সম্পূর্ণভাবে রেস্ট্রিক্টেড হয়ে যায়? যাতে সেই জায়গাটা সম্পূর্ণভাবে রেস্ট্রিক্টেড না হয়ে যায়, তার জন্য এই অ্যাডাপশন এবং মেনটেন্যান্স অ্যাক্ট 1956কে আনা। এবার যদি স্ট্যাটিউটটাকে ভালো করে দেখিস, দেখবি দুটো স্পেসিফিক টপিক থাকছে। একটা হচ্ছে অ্যাডাপশন, সেকেন্ড হচ্ছে মেনটেন্যান্স। অ্যাডাপশন আলাদা, মেনটেন্যান্স আলাদা। দুটোকে কিন্তু এক লাইনে বা দুটোকে কিন্তু এক জায়গায় ইন্টারওয়েতে কানেক্ট করে ফেলো না, দুটো সম্পূর্ণভাবে ডিফারেন্ট। আজকে আমরা শুধুমাত্র অ্যাডাপশনটাকে নিয়ে আলোচনা করছি, যতটা পড়ানো এখানে সম্ভব ততটুকুনি চেষ্টা করছি পড়ানো, যতটা পসিবল, কারণ লিমিটেড টাইম এমনিতেও যতটা হয়। তো যেটা নিয়ে আলোচনাটা শুরু করেছিলাম, যে ধরা যাক একজন হাজব্যান্ড এবং ওয়াইফ তারা ম্যারেজ করলেন। ম্যারেজ করার পর দেখা গেল যে হয়তো তাদের কোনো ফিজিক্যাল ডিফিকাল্টিস আছে বা হয়তো কোনো শারীরিক সমস্যা আছে, যেটা সম্পর্কে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেই ম্যারেজের আগে থেকেই জানতেন, কিন্তু জানার পরেও ম্যারেজ করেছেন। অথবা হয়তো দেখা গেল যে আফটার ম্যারেজ এই জিনিসটা ডিসকভারি হলো যে হয়তো হাজব্যান্ডের বা ওয়াইফের কোনো জায়গায় কোনো ফিজিক্যাল ডিফর্মিটির এক জায়গা রয়ে গেছে। তো সেখান থেকে দাঁড়িয়ে তারা যদি ফিউচার জেনারেশন অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মটাকে নিজের পরিবারের থ্রুতে এগিয়ে নিয়ে যেতে চান, যেটা নর্মাল সেক্সের মাধ্যমে সম্ভব নয়, যেটা নমিনাল সেক্সুয়াল অ্যাক্টিভিটি, যেটা একজন হাজব্যান্ড এবং ওয়াইফের ভেতরে হওয়া সম্ভব, সেই ওয়েতে বা সেই পদ্ধতিগত দিক থেকে মেনটেন করে চালিয়ে যাওয়াটা সম্ভব নয়, সেখানে তাহলে আমার কাছে অল্টারনেটিভ রেমেডি কি আছে? অল্টারনেটিভ রেমেডির ভেতরে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা আমরা করতে পারি, আমরা কোনো আরেকজন বাচ্চাকে, যিনি হয়তো আমার ব্লাড রিলেশনের কেউ নয়, আমার ফ্যামিলিগত দিক থেকে বা আমার ব্লাডলি কানেক্টেড হয়তো কোনো একজন পার্সন নন, কিন্তু তাকে আমরা অ্যাডাপ্ট করতে পারি। অর্থাৎ অ্যাডাপশন এমন একটা ফর্মাল লিগাল প্রসেস, যেখানে আমার যদি মনে হয় যে কোনো একজন তৃতীয় ব্যক্তি তিনি একটি বাচ্চা হতে পারেন, তাকে আমি আমার পরিবারের লিগাল স্ট্যাটাস দেব, যেখানে তারও একটি লিগাল স্ট্যাটাস থাকবে এবং যেখানে আমারও একটি লিগাল স্ট্যাটাস থাকবে, যে সে আমার সন্তান, অর্থাৎ সে আমার ছেলে বা আমার মেয়ে, এবং আমি তার বাবা অথবা আমি তার মা। এই গোটা প্রসেসটা কি ওয়েতে সম্ভব বা কিভাবে জিনিসটাকে হ্যান্ডেল করা যায়, এই গোটা প্রসেসটা হিন্দু অ্যাডাপশন এবং মেনটেন্যান্স অ্যাক্ট 1956-এর মাধ্যমে খুব সুন্দর করে লেখা আছে, বা এটার মাধ্যমে আমরা জিনিসটাকে জানতে পারি বা বুঝতে পারি। যদি হিন্দু অ্যাডাপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট অফ 1956-এর ইন্ট্রোডাকশন, বেয়ার অ্যাক্টের ইন্ট্রোডাকশনটাকে যদি একটু ভালো করে খোলা যায়, তাহলেই এই গোটা সিচুয়েশনটা অনেকটা বেশি পরিষ্কার হয়ে যাবে। অনেকেই তো এই কমপ্লেনটা তোলেন যে আমি নাকি শুধুমাত্র বেয়ার অ্যাক্টের উপরে বেশি ফোকাস করে টেক্সট বই পড়তে বলি না, সেটা একদমই নয়। টেক্সট বই নিশ্চয়ই পড়তে হবে, কিন্তু সবার প্রথমে বেয়ার অ্যাক্টের প্রভিশনটার উপরে যদি গ্রিপ না আসে, কোনো দিনের জন্য টেক্সট বই পড়ে কিন্তু লাভ নেই। ফার্স্ট আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ ওয়াই অ্যান্ড হোয়াট, দেন গো ফর দ্য মাল্টিপল রিসোর্সেস। Adoption is the admission of a stranger by birth to the privileges of a child by a legally recognized form of affiliation. এই যে গোটা লাইনটা আছে অ্যাডপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্টের ইন্ট্রোডাকশন পার্টটা বা ইন্ট্রোডাক্টরি পার্টটায়, এই লাইনটাকে খুব সুন্দর করে সবাই হাইলাইটার দিয়ে হাইলাইট করে দেবে। দ্যাট অ্যাডপশন জিনিসটা তাহলে কি? অ্যাডপশন ইজ দ্য অ্যাডমিশন অফ আ স্ট্রেঞ্জার বাই বার্থ টু দ্য প্রিভিলেজেস অফ আ চাইল্ড বাই এ লিগালি রেকগনাইজড ফর্ম অফ অ্যাফিলিয়েশন। এই যে লিগালি রেকগনাইজড ফর্ম অফ অ্যাফিলিয়েশন, যেটা আমি এক্ষুনি তোমাদের বললাম, সেই গোটা সিচুয়েশনটাকে এটার মাধ্যমে ডিস্টার্বেট করা হচ্ছে বা এই জিনিসটাকে রেকগনাইজেশনের পথে নিয়ে যাওয়া হচ্ছে। এবার এই যে টোটাল কন্টামিনেশন প্রসেসটা তোরা শুনলি, তাহলে অ্যাডাপশন বলতে যদি সহজ ভাষায় জিজ্ঞেস করি আমি কি বলবো? যে অ্যাডাপশন এমন একটা ফর্মাল লিগাল প্রসেস, যেখানে একজন তৃতীয় ব্যক্তিকে বা একটি বাচ্চাকে বা একজন চাইল্ডকে আমি আমার নিজের পরিবারে
লিগাল রেকগনিশন দেওয়ার চেষ্টা করছি, যেখানে আমারও একটা স্টেটাস থাকবে, বাচ্চাটিরও একটি স্টেটাস থাকবে। আজকে ফর এক্সাম্পল যদি দেখা যায় আমি একটি ছেলেকে অ্যাডাপ্ট করতে চাই, তাহলে সেই ছেলেটির সাথে আমার রিলেশনশিপ কি দাঁড়াচ্ছে, দ্যাট দ্য পার্সন টু হুম আই উইল বি অ্যাডাপ্টিং, দ্য পার্সন উইল বি মাই সান, অ্যান্ড যাকে আমি অ্যাডাপ্ট করে নিয়ে আসছি সেই পার্সনটি ওই বাচ্চাটির বাবা হিসাবে আমি লিগালাইজড ওয়েতে চিহ্নিত হব। এটা হচ্ছে টোটাল দ্য বেসিক লেভেল অফ অ্যাকোমোডেশন অফ অ্যাডাপশন। এবার এটার সাথে সাথে আসবে হচ্ছে মেনটেনেন্স টপিকটা আমি আজকে আলোচনা করব না, মেনটেনেন্সটাকে আমি সেপারেট ওয়েতে আলাদা একটা লাইভ সেশন এসে নিশ্চয়ই আলোচনা করব, যদি প্রয়োজন মনে হয় তো তাদের নিশ্চয়ই আলোচনা করব। বাট টুডে ইজ নট দ্যাট ডে, লেট মি অ্যাসিওর ইউ অ্যাবাউট দ্যাট। আজকে সেটা নিয়ে আলোচনা করছি না, কিন্তু এই অ্যাডাপশন আর মেনটেনেন্স অ্যাক্ট যেটা নিয়ে আমরা ডিসকাশন শুরু করছি আজকে, সেই পার্টিকুলার প্রভিশনটা বা সেই পার্টিকুলার স্ট্যাটিউটটার ভেতরে সবকটা পার্টি কি ইম্পর্টেন্ট বা সবকটা সেকশনে কি ইম্পর্টেন্ট। প্রথম কথা এখানে মাথায় রেখো, লয়ে অ্যাবসলিউট ইম্পর্টেন্ট আবার অ্যাবসলিউট নন ইম্পর্টেন্ট বলে কোনো দিনের জন্য কিন্তু কিছু হয় না। যেহেতু একটা কোনো পার্সিভারেন্স থেকে পুরো জিনিসটাকে বানানো, যদি ইম্পর্টেন্ট না হতো তাহলে বেয়ার একটার ভেতরে প্রভিশনটাকে অ্যাড করতো না। সবার প্রথমে এটা মাথায় রেখো। সুতরাং অ্যাডাপশন অ্যান্ড মেনটেনেন্স অ্যাক্ট আমার অ্যাঙ্গেল থেকে যদি তুমি জিজ্ঞেস করো, ইয়েস অ্যাবসলিউটলি আমার অ্যাঙ্গেল থেকে সবটাই ইম্পর্টেন্ট, আমার অ্যাঙ্গেল থেকে প্রত্যেকটা ইঞ্চ ম্যাটার করে, যেহেতু একটা স্ট্যাটিউট এবং এটা কোডিফাইড ল, আনকোডিফাইড ল নয় যে আমি আমার মতো করে জায়গাটাকে রিট্রিভ করে দিতে পারি বা আমি আমার মতো করে জায়গাটাকে সরিয়ে দিতে পারি। ভেরি গুড ইভিনিং দেবনারায়ণ, কেমন আছিস? অনেকদিন পরে এলি লাইভ সেশনে, আমার অনেকদিন পরে এলি, খুব ভালো লাগলো তুই এলি বলে। দেবনারায়ণ এমনিতেই আমার খুব পছন্দের একজন ব্যক্তিত্ব, আমার খুব ভালোবাসার মানুষ, খুব কাছের ব্যক্তিত্ব এবং অসাধারণ একজন চার্মিং পার্সন, মানুষের সাথে থাকার চেষ্টা করে, মানুষের পাশে থাকার চেষ্টা করে, এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে। আমি হিন্দু অ্যাডাপশন অ্যান্ড মেনটেনেন্স অ্যাক্ট অফ 1956-এর ইম্পর্টেন্ট যে সেকশনগুলো আছে সেগুলোকে বলে দিচ্ছি। একটু বেয়ার একটা যে ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সটাকে একটু খুব সুন্দর করে মার্কিং করে নাও। সবার প্রথমে চলে আসবো সেকশন 3, দ্য ডেফিনেশন ক্লজ, ইন্টারপ্রিটেশন যে ক্লজটা থাকবে সেই ক্লজটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, ডেফিনেশনটাকে মার্ক করে নাও। আফটার দ্যাট সেকশন 5 থেকে শুরু করে 23 অবধি সবগুলোই বেশি ইম্পর্টেন্ট, বা সেকশন 5 থেকে শুরু করে আপ টু সেকশন 23 পুরোটাই ইম্পর্টেন্ট। সো এটা মার্ক করে নাও। সেকশন 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 অবধি, বেসিক্যালি 5 to 17 হচ্ছে পুরোটাই অ্যাডাপশনের পার্ট, আর 17-এর পর থেকে অর্থাৎ 18 to 28 এই 10টা প্রভিশন হচ্ছে মেনটেনেন্সের পার্ট। সুতরাং চেষ্টা কর 5 থেকে শুরু করে 23 অবধি পুরোটাকেই মার্কিং করে নেওয়ার। আফটার দ্যাট সেকশন 27, সেকশন 28 এই দুটোকেও একটু ভালো করে পড়ে রাখবি। 29, 30, 29 এমনিতে রিপিল করা আছে, তো যদি না ফোকাস করিস তাতে অসুবিধা নেই, কিন্তু সেকশন 30টা একটু জাস্ট ওভারঅল গো থ্রু করে নিতে হবে। দেবনারায়ণ, খুব ভালো আছি, আমি সবসময় ভালো থাকি, যত ডিফিকাল্টিস আসুক আমাকে কেউ নাড়াতে পারেনি, পারবেও না, তাই মেন্টালি ফ্রেশ, ফিজিক্যালি হেলদি, অ্যান্ড সব থেকে বড় কথা অল দ্য টাইম বিন্দাস, সো আই এম ডুইং ওয়েল। সেকশন 29, 30 এই দুটো যে প্রভিশন একটু দেখে নিবি। 29 অবশ্যই রিপিল করা আগেই বললাম, ওটা খুব একটা প্রয়োজন পড়বেও না, কারণ পড়তে পারবি না। 30 জাস্ট গো থ্রু করে নিলেই হলো, দ্যাটস অল। এরপরে আমরা চলে আসবো মোস্ট ইম্পর্টেন্টলি যে সেকশনটার ভেতরে, আমি সেকশন 6 দিয়ে শুরু করব, কারণ সময় খুব অল্প এমনিতেও, আজকে সময় এমনিতেই সারাদিন পাইনি ডিউ টু দ্য ইলেকশন, সবে ব্যাক করতে পারলাম, তাই জন্য ভাবলাম একটা সেশন নেওয়া যাক। অ্যাকচুয়ালি অনলাইন এসে মানে ওপেন ফোরামে ফেসবুক লাইভে এসে পড়ানোর ক্ষমতাটা বোধহয় শুধুমাত্র আমিই রাখি, বাকিদের খুব একটা ক্ষমতাটা নেই। যারা যারা ব্যাক বিচিং করেন আমার নামে, মানে অ্যাকচুয়ালি ব্যাক বিচিং তো আমি বলবো না, বিষয়টা হচ্ছে এনারা আমাকে খুব ভালোবাসেন, এনারা বোঝেন যে করেগা তো ইহি করেগা, আর ভালো কিছু করেগা তো হামেশা ইহি করেগা, তো তাই জন্য তারা একটু উল্টোপাল্টা কথাবার্তা বলে একটু আনন্দ পান। তো যাই হোক, খুব ভালো, আপনারা আমাকে দেখে ভালোবাসা পাচ্ছেন, খোরাক পাচ্ছেন, মজা পাচ্ছেন, এটাই আমার কাছে সব থেকে বড় প্রিভিলেজ। সুতরাং অনলাইনে এসে পড়ানোর ক্ষমতাটা একমাত্র আমি রাখি, এটা অনেকেরই ক্ষমতার বাইরে, আর ভালো লাগে বলে আসি, কারণ আমি পয়সা রোজগার করতে বসিনি ল পড়ানোর জন্য। চলে আসবো সবার প্রথমে সেকশন 6, একটা ইম্পর্টেন্ট প্রভিশন, সেকশন 6 অফ দি হিন্দু ম্যারেজ অ্যাক্ট, এক্সট্রিমলি সরি, সেকশন 6 অফ দি হিন্দু অ্যাডাপশন অ্যান্ড মেনটেনেন্স অ্যাক্ট অফ 1956। আসলে হচ্ছে কি, সারাদিন এত হিন্দু ম্যারেজ অ্যাক্ট আর হিন্দু ম্যারেজ অ্যাক্ট থেকে কোয়ারি আসছে না, যে মুখ খুলে হিন্দু ম্যারেজ অ্যাক্ট বেরিয়ে আসছে। অর্পণ, খুব ভালো আছি, সবসময় ভালো থাকি, নাথিং স্পেশাল। কেমন আছিস জানাস, বাড়ির সবাই কেমন আছেন জানাস, এবং অবশ্যই এক্সপেক্ট করবো যে কোভিড-19 থেকে খুব সাবধানে আছিস, বুঝে শুনে চলবি।
শতদল, ওয়েলকাম ব্যাক। খুব ভালো লাগছে আমারও যে তুই এসছিস, খুব ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। ওকে, তো আমরা শুরু করছি সেকশন 6 থেকে, রিকুইজিটস অফ আ ভ্যালিড অ্যাডাপশন। এই পার্টিকুলার পয়েন্ট অফ ভিউটা থেকে আমরা শুরু করব। কি বলছে রিকুইজিটস অফ আ ভ্যালিড অ্যাডাপশনে? দ্যাট নো অ্যাডাপশন শ্যাল বি ভ্যালিড আনলেস। সবার প্রথমে আন্ডারলাইন করতে হবে এই শব্দটা শ্যাল বি। আমি সবসময় ল স্টুডেন্টদের বলি, আমি তোমাদের আবারও বলি, লয়ের যে কোনো স্ট্যাটিউট তুমি পড়ো, যে কোনো, গো ওয়্যার এভার, যে কোনো স্ট্যাটিউটকে তুমি পিক আপ করো না কেন, দুটো শব্দে খেয়াল রাখবে। এক, মে, আর সেকেন্ড, শ্যাল। মে শব্দটার আলাদা ইন্টারপ্রিটেশন হয়, শ্যাল শব্দটার আলাদা ইন্টারপ্রিটেশন হয়। পরিষ্কার স্পষ্ট কথা। মে আর শ্যাল দুটোকে কখনো এক করে গুলিয়ে ফেললে কিন্তু হবে না, তাহলে যা শিখছো সম্পূর্ণটা ভুল শিখছো। মে ডেফিনেশনাল অ্যাপ্রোচ আলাদা, শ্যালের ডেফিনেশনাল অ্যাপ্রোচ আলাদা। এখানে কিন্তু শ্যাল বি ভয়েড লেখা, শ্যাল বি ভ্যালিড লেখা আছে, তার মানে এটা একটা ম্যান্ডেটারি প্রভিশন। মে শব্দটার মানে কি জেনে নাও, এগুলো এগুলো খুব বেসিক জিনিস, না জানা থাকলে কোনো লজ্জার নয়, তুমি জানো না বলেই এসছো, আর আমার কাজ তোমাকে জানানো। মে শব্দটা মানে কি? মে শব্দটার মানে হচ্ছে কোনো একটা জিনিস হতেও পারে, কোনো একটা জিনিস নাও হতে পারে। বোঝা গেল? মে শব্দটার মানে একটা জিনিস হতেও পারে, একটা জিনিস নাও হতে পারে। আর যেখানে শ্যাল শব্দটা পাবে, SHALL, শ্যাল, সেই শ্যাল শব্দটা যেখানে আছে তার মানে হচ্ছে একটা প্রভিশন ওখানে ম্যান্ডেটারি অ্যাপ্লিকেশনে আছে। সেখানে কোর্টের কাছে কোনো ডিসক্রিশনারি চয়েস নেই, যেটা স্ট্যাটিউট মেনশন করে দেবে বা যেটা স্ট্যাটিউটে কোডিফাই করা আছে সেই জিনিসটা বা সেই প্রভিশনাল ডেলিংকুয়েন্সিটাই কিন্তু কোর্ট ফলো করতে বাধ্য, বা আমরাও সবাই ফলো করতে বাধ্য। যদিও এটার মানে আবার ভাবার কোনো কারণ নেই যে আমি সবাইকে কোর্ট বলছি, সেটা নয়, আমি আমাদের ব্যক্তিগত জীবনের কথা বললাম। কি বলছে সেকশন 6? বলছে দ্যাট দ্য রিকুইজিটস অফ আ ভ্যালিড অ্যাডাপশন, নো অ্যাডাপশন শ্যাল বি ভ্যালিড আনলেস। অর্থাৎ কোনো অ্যাডাপশনকে আমরা স্পেসিফিক্যালি তখনই ভ্যালিড বলতে পারবো যখন এই প্রত্যেক কটা এসেনশিয়াল অ্যাট্রিবিউটগুলো ফুলফিল হবে। এটা এমন বোঝা গেল। এটার সাথে সাথে আরেকটা বিষয় বুঝতে হবে, আমি এটা সবসময় ইউজ করি বা ইউজ করার চেষ্টা করি বেসিক্যালি, দ্যাট লয়ের দুটো এফেক্ট হয়, বা যে কোনো স্ট্যাটিউটে স্পেসিফিক্যালি দুটো এফেক্ট হয়। এক, দ্য প্রসপেক্টিভ অপারেশন অফ দ্য ল, আর সেকেন্ড হচ্ছে দ্য রেট্রোস্পেক্টিভ অপারেশন অফ দ্য ল, অর দ্য রেট্রোস্পেক্টিভ এফেক্ট অফ দ্য ল। প্রসপেক্টিভ অপারেশন অফ ল মানে কি? যেটা সবসময় ভবিষ্যৎ ওরিয়েন্টেড, অর্থাৎ পজিটিভিস্টিক আউটরেজে বিলং করে বা বিলিভ করে। আর রেট্রোস্পেক্টিভ অপারেশন অফ ল মানে কি? যেটা একটু নেগেটিভ প্যারামিটারে বা একটু পাস্ট ডেজে বিলং করে, বা একটু পাস্ট ডেজটাকে ফোকাস করে চলতে হেল্প করে। এবার হিসেব মতো এখান থেকে দাঁড়িয়ে দেখবি, আমি সবসময় যেটা বলার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি, জীবনে কখনো পেছন দিকে তাকাবি না, কখনো। মানে নো ম্যাটার হোয়াট এভার ইউ আর ডুইং, নো ম্যাটার ওয়ার এভার ইউ আর দ্য বেস্ট ভার্সন অফ ইউর সেলফ। কারণ যদি তুই পেছনের দিকে তাকাস তাহলে তোর ভেতরে দুটো জিনিস ক্রিয়েট হতে পারে। এক, তুই পুরোনো জিনিসগুলো যেগুলো ভুল করেছিস সেটাকে ভেবে তুই কষ্ট পেতে পারিস, অথবা পুরোনো সময় তুই যে জিনিসগুলো অ্যাচিভ করেছিস সেটা ভেবে তুই অহংকারী হতে পারিস। দুটোই কিন্তু শরীর, মন এবং সোসাইটি, তিনটের জন্য খারাপ। সো কখনো পাস্ট মেমোরিজ নিয়ে ভাববি না, সবসময় ফিউচার ওরিয়েন্টেড, অর্থাৎ আমাকে এখান থেকে আরও ডেভেলপ করতে হবে। ঠিক সেম অ্যাঙ্গেল থেকে সেকশন 6-এর সাথে হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট অফ 1956-এর সেকশন 6-এর সাথে সেকশন 11কে এক করে পড়তে হবে। কেননা সেকশন 6 আমাকে কিছু স্পেসিফিক অ্যাকোমোডেটিভনেস দিয়ে রেখেছে। অন দি আদার হ্যান্ড সেকশন 11 অফ দি হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট কিন্তু আমাকে কিছু রেস্ট্রিকটিভ মোড অফ অ্যাকোমোডেটিভনেস দিয়ে রেখেছে, যার জন্য সেকশন 11কে বলা হয় রেস্ট্রিকটিভ প্রভিশনস অফ হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট, বা রেস্ট্রিকটিভ সেকশনস অর রেস্ট্রিকটিভ রিকুইজিটস অফ আ ভ্যালিড অ্যাডপশন। সেকশন 11-এর পাশে এটা লিখে রাখতে পারিস, দ্যাট দিস সেকশনস আর রেস্ট্রিকটিভ সেকশনস। তাহলে আমরা কি করব? সেকশন 6 আর সেকশন 11 দুটোকে এক জায়গাতে প্লাস করে দুটোকে এক জোনে এনে প্রিপারেশন করা শুরু করব, যাতে পুরো বিষয়টা আমরা সঠিকভাবে বুঝতে পারি। হলো? এবার সেকশন 6 কি বলছে আগে একটু বুঝে নি, তাহলে সেকশন 11টার সাথে কানেক্ট করাটা অনেক বেশি সহজ হবে। কি বলছে সেকশন 6? নো অ্যাডাপশন শ্যাল বি ভ্যালিড আনলেস, সাবসেকশন 1 বলছে the person adapting has the capacity and also the right to take in adoption. কি বলছে? যে পার্সনটা অ্যাডাপ্ট করছে, দ্য পার্সন হু ইজ অ্যাডাপ্টিং হ্যাজ দ্য ক্যাপাসিটি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য রাইট। আন্ডারলাইন করে রাখবে, যে অ্যাডাপ্ট করছে তার ক্যাপাসিটি এবং এই রাইট, এই দুটো জায়গাকে খুব সুন্দর করে আন্ডারলাইন করে রাখবে বা হাইলাইট করে রাখবে।
গোটা বেয়ার একটাকে রামধনু বাড়িয়ে ফেলার কিন্তু কোনো প্রয়োজন নেই। কেন বলছি কথাটা, মানে অনেক একজন স্টুডেন্ট এসেছিলেন আমার কাছে, তার গোটা বেয়ার একটা বা গোটা টেক্সট বুকে লিটারালি পুরো আন্ডারলাইন, মানে পুরো রামধনু কালার হয়ে গেছিল, রেনবো কালার। তো আমি ওকে বললাম যে ভাই ये सब क्या लेके आए हो, इससे तो बेहतर होता कि সিমেন্ট ডাল দিতে, পুরো সিমেন্ট ফেলে দিত একবারে, বেশ ভালো হয়ে যেত ব্যাপারটা। সেটা তো দরকার নেই। একমাত্র মাথায় রাখবি, সবসময় এটা শিখিয়ে রাখি, এটা অলওয়েজ মাথায় রাখবি, একটা কোনো সেকশনের সাবসেকশন বল বা একটা কোনো সেকশনের বেসিক ইন্ট্রোডাক্টরি পার্ট বল বা বেসিক সেকশনাল ইন্টারপ্রিটেশনটা বল, সেখানে কিছু শব্দ থাকে যে শব্দগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বাকি ওয়ার্ডটা ওই শব্দগুলোর জন্য কানেক্ট করিয়ে ওটাকে মেনটেন রাখে। যেমন যদি এই সেকশন সাবসেকশন 1 থেকে আমি ক্যাপাসিটি আর রাইট সরিয়ে দিই, তাহলে গোটা সেকশনটার কোনো ভ্যালুয়েশন থাকবে না, কারণ যে অ্যাডাপ্ট করছে তার কিছু স্পেসিফিক ক্যাপাসিটি থাকতে হবে, তার কিছু স্পেসিফিক রাইটস থাকতে হবে। এই জোনগুলো জানাটা দরকারি। একটা সেকশন ধরলাম, বেয়ার অ্যাক্ট কেন পড়তে বলা হয়, বা বেয়ার অ্যাক্ট আমি বারবার করে যে বলি কেন পড়তে বলি, কিছু রামছাগল তো চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, আপনি শুধু বেয়ার অ্যাক্ট পড়তে বলেন, টেক্সট বই পড়তে বলে না। আসলে তাদের বোঝার ক্যাপাসিটিই নেই যে এগুলো কেন পড়তে বলা, কারণ তারা নিজেরাও অশিক্ষিত, সবাইকে অশিক্ষিত বানানোর চেষ্টা করছেন। আগে বোঝ, ফার্স্ট আস্ক দ্য কোয়েশ্চেন ওয়াই। যখন বেয়ার অ্যাক্ট পড়তে বলছি, একটা বেয়ার অ্যাক্টের তুই একটা সাবসেকশন পড়লি, সাপোজ সেকশন 6 এ সাবসেকশন 1 পড়লাম, কি বলছে, পার্সন অ্যাডাপ্টিং হ্যাজ দ্য ক্যাপাসিটি অ্যাজ ওয়েল অ্যাজ হ্যাজ দ্য রাইট টু টেক ইন অ্যাডাপশন। ভেরি গুড, সাবাস। এই যে অ্যাডাপ্টিং, ভালো করে দেখবি অ্যাডাপ্টিং আছে কিন্তু, অর্থাৎ যে অ্যাডাপ্ট করছে, এই শব্দগুলোতে খেয়াল রাখাটা খুব জরুরি। যে অ্যাডাপ্ট করছে তার কিছু ক্যাপাসিটি থাকতে হবে এবং তার কিছু রাইট থাকতে হবে। সবার প্রথমে আগে ডিসকাস করব হোয়াট ইজ ক্যাপাসিটি, অর হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দিস টার্ম ক্যাপাসিটি। ক্যাপাসিটি জিনিসটা কি? জেনারেলি ক্যাপাসিটি বলতে শুধুমাত্র মেন্টাল ক্যাপাসিটিকে বোঝায় সেটা কিন্তু নয়। ক্যাপাসিটির অনেকগুলো অ্যাট্রিবিউটস আছে। যেমন সবার প্রথমে মাথায় রাখতে হবে সাউন্ড মাইন্ড হতে হবে, প্লাস দ্য পার্সন হু ইজ অ্যাডাপ্টিং মাস্ট বি আ মেজর পার্সন, অর্থাৎ 18-র ওপরে তাকে হতেই হবে। এই যে সাউন্ড মাইন্ড আর অ্যাজ ওয়েল অ্যাজ তাকে যে অ্যাডাল্ট হতে হচ্ছে, এই দুটো জোনকে আমরা ক্যাপাসিটির প্যারামিটারে ফেলতে পারি। এবং এটার সাথে সাথে আরেকটা জিনিসকে বুঝতে হবে, ক্যাপাসিটি মানে যে শুধুমাত্র মেন্টাল ক্যাপাসিটি আর অ্যাডাল্ট হয়ে গেলাম, এই দুটো ক্যাপাসিটি ফুলফিল হয়ে গেল, সেটা কিন্তু নয়। কারণ ক্যাপাসিটি আর রাইট এই দুটো হচ্ছে ব্যাক টু ব্যাক দুটো ব্রিজ। এবার দেখ, যদি এটাকে আমি ক্যাপাসিটি ধরি আর এটাকে আমি রাইট ধরি, মাঝখানটা কিন্তু দেখ ব্ল্যাঙ্ক রয়ে গেল। এই মাঝখানে একটা ব্রিজ আছে, যে ব্রিজটাকে দেখা যায় না, যে ব্রিজটা ইনভিজিবল। কিন্তু এই ব্রিজটাকে আমরা জানবো হিন্দু অ্যাডাপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্টে সেকশন 6। অর্থাৎ যে অ্যাডাপ্ট করছে তার ক্যাপাসিটি থাকতে হবে, মেন্টাল ক্যাপাসিটি হতে হবে, তাকে সাউন্ড মাইন্ড হতে হবে, এবং তার ইন্টেনশন সবসময় পজিটিভ অ্যাপ্রোচে থাকতে হবে, বা তার ইন্টেনশন সবসময় না ফর দ্য বেটারিস্টিক অ্যাপ্রোচে থাকতে হবে। এটা হচ্ছে তার ক্যাপাসিটি। ক্যাপাসিটি যদি ফুলফিল হয়, অর্থাৎ লেফট হ্যান্ড যদি ফুলফিল হয়, তাহলে কিন্তু রাইট হ্যান্ডে এই যে রাইটসের জায়গাটা আসছে, দুটো আস্তে করে কানেক্ট হয়ে গেল। কানেক্ট কে করলো? সেকশন 6 এর সাবসেকশন 1। এই ফিলোসফিটা বুঝে নাও। সেকশন 6 এর যে সাবসেকশন 1, সেখানে বলছে অ্যাডাপ্ট যে করছে তার ক্যাপাসিটি থাকতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ তার রাইট থাকতে হবে অ্যাডাপ্ট করার জন্য। কারণ আমি মেন্টালি ক্যাপেবল হলাম, আমি অ্যাডাল্ট হলাম, সব দিকটা ঠিক আছে, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি, ভেরি গুড, কিন্তু আমার রাইটই নিয়ে অ্যাডাপ্ট করার। এবার এই রাইটসগুলো আমরা কোথা থেকে পড়বো? এই রাইটসগুলো লেখা আছে সেকশন 11-এ, যে কোন কোন রাইটের কথা বলা হচ্ছে, যে যার সাথে যাকে অ্যাডাপশন করা হবে তার সাথে আমার ডিফারেন্স কত বছর থাকতে হবে, বা আমি যাকে অ্যাডাপ্ট করছি সেই অ্যাডাপ্টেশনটা কি কি অ্যাঙ্গেল বা কি কি পার্সিভারেন্স মেনটেন করলে সেটাকে আমরা লিগাল অ্যাডাপশন বলতে পারবো। আচ্ছা, লিগাল অ্যাডাপশন হলে কি সেই লিগাল অ্যাডাপশনকে ফার্দার ক্যান্সেল করা যায়? যদি ক্যান্সেল না করা যায়, অ্যাডাপ্টেশনের বেসিসে কি আমরা কোনো স্পেসিফিক টাকা পয়সা অর্থাৎ ট্রানজ্যাক্টরি বেনিফিট কি রাখতে পারবো? কোনো অফিস অফ প্রফিটের সাথে যুক্ত থাকলে কি অ্যাডাপশন হবে? এইগুলো হচ্ছে রাইট, যেগুলো আমরা একটু পরে বুঝবো। আমি ওভারঅল একটু বোঝানোর চেষ্টা করছি, কারণ এর থেকে এই মোমেন্টে যদি বলতে যাই তাহলে বিষয়টা গুলিয়ে যাবে। আগে স্কেলেটনটা তৈরি হয়ে যাক, তারপরে ফ্লেশ, ভেন্স, ব্রেন, হার্ট, লাংস, কিডনি, ইন্টেস্টাইন সব তৈরি হয়ে যাবে। ফার্স্ট আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক। ওকে, কি বলছে? দ্য পার্সন অ্যাডাপ্টিং হ্যাজ দ্য ক্যাপাসিটি অ্যাজ ওয়েল অ্যাজ হ্যাজ দ্য রাইট টু টেক ইন অ্যাডাপশন। এর পরে সাবসেকশনটা অর্থাৎ সেকশন 6 এর সাবসেকশন 2 কিন্তু আবার একটু উল্টো টুইস্টে। কি বলছে? দ্য পার্সন গিভিং ইন অ্যাডাপশন হ্যাজ দ্য ক্যাপাসিটি টু ডু সো। অর্থাৎ এখানে কিন্তু দেখতে হবে, প্রথমেরটা ছিল হচ্ছে অ্যাডাপ্টিং স্পেসিফিক্যালি,
আলটিমেটলি প্রথমের যেটা থাকছে অ্যাডাপ্টিং, এখানে কিন্তু দেখ ভালো করে আছে গিভিং। অ্যাডাপ্টিং মানে যে অ্যাডাপ্ট করছিল, আর এখানে দ্য পার্সন গিভিং ইন অ্যাডাপশন হ্যাজ দ্য ক্যাপাসিটি টু ডু সো, অর্থাৎ যে অ্যাডাপশনটা দিচ্ছে, ভালো করে বুঝবি, প্রভিশনটা ভালো করে বুঝতে হবে। সাবসেকশন 1 যে অ্যাডাপ্ট করছে তার জন্য অ্যাপ্লিকেবল, সাবসেকশন 2 যে অ্যাডাপশনটা দিচ্ছে তার জন্য অ্যাপ্লিকেবল। সাবসেকশন 2 কি বলছে? দ্য পার্সন গিভিং ইন অ্যাডাপশন হ্যাজ দ্য ক্যাপাসিটি টু ডু সো, অর্থাৎ যে ব্যক্তিটি অ্যাডাপশনটা দিচ্ছেন সেই ব্যক্তিটির ক্যাপাসিটি থাকতে হবে। এখানে কিন্তু রাইটের প্রশ্নটা উঠছে না, শুধু ক্যাপাসিটি, যে আদৌ দ্যাট পার্সন, ওয়েদার দ্যাট পার্সন ইজ কেপেবল এনাফ টু গিভ ইন অ্যাডাপশন অর নট। এবার তার জন্য কিছু স্পেসিফিক প্রভিশন আমরা পড়ব, সেই প্রভিশনটা আমরা সেকশন 9-এ পড়লে বুঝতে পারবো যে এই যে ক্যাপাসিটির প্রভিশনটা উঠছে, ক্যাপাসিটিটা কোথায় মেনশন করা আছে, বা ক্যাপাসিটির বেসিক গ্রাউন্ড অফ অ্যাট্রিবিউটটা সেটা কোন সেকশনে হাইলাইট করে। এটাকে আমরা ল্যাটিন একটা ফ্রেজেও বলতে পারি কাস্টাস মরম, মানে আ গার্ডিয়ান অফ দ্য মরালস। এই স্পেসিফিক জোনগুলো কিন্তু লাগবে, এটা একটু মাথায় রাখিস। সাবসেকশন 3 কি বলছে? দ্য পার্সন অ্যাডাপ্টেড ইজ কেপেবল অফ বিং টেকেন ইন অ্যাডাপশন, অর্থাৎ যে ব্যক্তিটিকে অ্যাডাপশন দেওয়া হচ্ছে, ধরা যাক আমারই একটি ছেলে আছে, তাকে আমি হয়তো অ্যাডাপশনে দিচ্ছি, যাকে আমি অ্যাডাপশন দিচ্ছি, দ্য পার্সন অ্যাডাপ্টেড ইজ কেপেবল অফ বিং টেকেন ইন অ্যাডাপশন, অর্থাৎ যাকে আমি অ্যাডাপশন দিচ্ছি আদৌ কি তাকে অ্যাডাপশন দেওয়া যাবে? সে আদৌ কি অ্যাডাপ্টেড হওয়ার মতো যোগ্যতা রাখে, বা তার কি আদৌ স্পেসিফিক্যালি অ্যাডাপশন হওয়ার মতো সিচুয়েশনাল সার্কামফারেন্সেস তৈরি হয়েছে? সেটা কোথায় পাবো? সেটা পাবো সেকশন 10-এ। যে সেকশন 10 আমার চোখের সামনে পুরো জিনিসটাকে ওভারঅল হাইলাইট করবে যে যাকে অ্যাডাপশন নেওয়া হচ্ছে তার ভেতরে কি কি কোয়ালিটিস এক্স্যাক্টলি থাকতে হবে। আর লাস্ট সাবসেকশন কি বলছে? দ্য অ্যাডাপশন ইজ মেড ইন কমপ্লায়েন্স উইথ দি আদার কন্ডিশনস মেনশনড ইন দিস চ্যাপ্টার, অর্থাৎ অ্যাডাপশন হতে গেলে এই যে আদার কন্ডিশনের যে জায়গাটা আছে, সে কিছু আলাদা আলাদা কন্ডিশনেরও প্রয়োজন, যেগুলোর বেসিসে অ্যাডাপশনটা কনফার্ম হবে। এই আদার কন্ডিশনটা কোথায় লেখা আছে? একটু আগে কি বললাম, সেকশন 11-এ লেখা আছে। যদি এই অবধি কারোর কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করে নাও, কারণ আমি এরপরে মুভ ফরওয়ার্ড করবো যতটা সম্ভব হয় আর কি। সেকশন 6 এবং সেকশন 11 দুটোকে তাহলে এক জায়গাতে কানেক্ট করে কিন্তু আমাকে পড়তে হবে। এরপর আমি সেকশন 11-এ এক্ষুনি ঢুকছি না, কারণ সেকশন 11-এর জন্য আমার একটা গোটা ক্লাস লাগে, সেটা আমি আলাদা করে পড়াবো একদিন। এবার সেকশন 6-এ তো আমরা মোটামুটি এটা পড়লাম যে অ্যাডাপশন হতে গেলে কি কি বেসিক রিকুইজিট লাগে, বা কি কি বেসিক রিকোয়ারমেন্টের পসিবিলিটি বা প্রবাবিলিটির জায়গা থাকছে। ফাইন, ভেরি গুড। এবার অ্যাডাপশন কি শুধুমাত্র একজন মেল পার্সন করতে পারেন, বা অ্যাডাপশন কি শুধুমাত্র একজন ফিমেল করতে পারেন? সেটা নিশ্চয়ই নয়, কারণ মেল এবং ফিমেল দুপক্ষকে অ্যাড করেই কিন্তু কনস্টিটিউশন অফ ইন্ডিয়াটা স্পেসিফিক্যালি তৈরি করা। মানে কি, সেকশনাল ইন্টারপ্রিটেশনের বাইরেও বেসিক কিছু ভ্যালু সোসাইটির বুকে থাকে, যেটাতেও আমাদের ফোকাস করতে হয়, যেটাকে আমরা কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার প্যারামিটারে বলি আর্টিকেল 14, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ দ্য লস। কি বলছে? অর্থাৎ আর্টিকেল 14 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া খুব পরিষ্কারভাবে যেটাকে ডিফাইন করে, যে পৃথিবীতে নারী হোক বা পুরুষ হোক, বা ভারতবর্ষের বুকে নারী হোক বা পুরুষ হোক, সকলেরই কিন্তু সমান অধিকার আছে। অর্থাৎ সেটা যে কোনো ক্ষেত্রে, জব অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রেও আছে, কোনো একটা জায়গায় ভালো কিছু করতে গেলেও আছে। অর্থাৎ ইকুয়ালিটিটা যেন সর্বদিক থেকে মেনটেন থাকে, সেটা জেন্ডার ইকুয়ালিটি হোক, রিলিজিয়াস্টিক ইকুয়ালিটি হোক, যাই হোক, ইকুয়ালিটি জোনটা যেন প্রপারলি মেনশন থাকে। এবার এই যে টোটাল কন্টেন্টটা পড়লাম আমরা, বা এই যে টোটাল টপিকের জোনটা পড়লাম, এটার সাথে সাথে কি বলছি আমি, যে অ্যাডাপশন কি শুধুমাত্র ছেলেরা নিতে পারে, বা অ্যাডাপশন কি শুধুমাত্র মেয়েরা নিতে পারে? সেটা তো নয়। ছেলে এবং মেয়ে উভয় পক্ষেরই সেম অথরাইজেশন পাওয়ার থাকে অ্যাডাপশন নেওয়ার জন্য। সেটা কোথায় পড়বো আমরা? সেকশন 7-এ পড়বো ক্যাপাসিটি অফ আ মেল হিন্দু টু টেক ইন অ্যাডাপশন। সেকশন 8-এ পড়বো ক্যাপাসিটি অফ আ ফিমেল হিন্দু টু টেক ইন অ্যাডাপশন। শতদল বলেছি যে সাবসেকশন 1টা দাদা আরেকবার বুঝিয়ে দাও, ভালো করে দেখ। দ্য পার্সন অ্যাডাপ্টিং হ্যাজ দ্য ক্যাপাসিটি অ্যান্ড অলসো দ্য রাইট টু টেক ইন অ্যাডাপশন, অর্থাৎ যে ব্যক্তিটি অ্যাডাপ্ট করছেন, দ্য পার্সন অ্যাডাপ্টিং, ধরা যাক আমি অ্যাডাপ্ট করছি, আমার কিছু স্পেসিফিক ক্যাপাসিটি থাকতে হবে, যেটাকে মেন্টাল ক্যাপাসিটিও বলতে পারি আমরা, আবার
মাইন্ডসেটের দিক থেকে যদি তুই বলিস আমার সাউন্ড মাইন্ড হতে হচ্ছে, প্লাস অন দি আদার হ্যান্ড আমাকে মেজার হতেই হবে অবশ্যই অ্যাডাপশনটা নেওয়ার জন্য। তাহলে এই যে ক্যাপাসিটিটা থাকছে সেই ক্যাপাসিটিটাও ইম্পর্টেন্ট, আবার অ্যাজ ওয়েল অ্যাজ রাইটের যে জায়গাটা, যে আদৌ আমার অথরিটি আছে কিনা অ্যাডাপশন নেওয়ার জন্য, সেটাও আমাকে দেখতে হবে। সেই রাইটটা কোথায় মেনশনড আছে? সেকশন 11-এ মেনশনড আছে। আশা করি মোটামুটি বোঝা গেছে। যদি না বুঝতে পারিস একবার রাতের দিকে ফোন করিস, আরেকবার ফোনে বলে দেবো, অসুবিধার কিছু নেই। সেকশন 7 আসছে হচ্ছে ক্যাপাসিটি অফ আ মেল হিন্দু টু টেক ইন অ্যাডাপশন, অর্থাৎ একজন মেল হিন্দুর কি কি ক্যাপাসিটি থাকতে পারে অ্যাডাপশন নেওয়ার জন্য। কি বলছে? এনি মেল হিন্দু হু ইজ অফ সাউন্ড মাইন্ড অ্যান্ড ইজ নট আ মাইনার হ্যাজ দ্য ক্যাপাসিটি টু টেক দ্য সন অর এ ডটার ইন অ্যাডাপশন। কি করছি আরেকবার পড়বো, এখানে একবার করে পড়লে কিন্তু কখনোই জিনিসটা বুঝতে পারবি না, মাল্টিপলস টাইমস রিড করতে হবে বেয়ার অ্যাক্টকে। আগে মিনিমাম বেয়ার অ্যাক্টটা 30 বার পড়িস বা 50 বার পড়িস, তারপরে নিশ্চয়ই টেক্সট বুকটাকে রেফার করবি। আগে টেক্সট বুকে লাফ মারতে যেও না, তাহলে কিছুই বুঝবে না। কি বলছে? এনি মেল হিন্দু হু ইজ অফ সাউন্ড মাইন্ড অ্যান্ড ইজ নট আ মাইনার, আন্ডারলাইন করতে হবে এই ওয়ার্ডটা, সাউন্ড মাইন্ড অ্যান্ড নট আ মাইনার। সাবসেকশন 4টা বলবো, একটু দ্বারা বলে দিচ্ছি আমি। কি বলছে? সাউন্ড মাইন্ড নট আ মাইনার, এই দুটো লাইনকে আগে আন্ডারলাইন করো। তাহলে একজন মেল হিন্দু যিনি অ্যাডাপশন নিতে চাইছেন তার কি কি ক্যাপাসিটি থাকতে হবে একটু আগেই বলছিলাম। এক হচ্ছে সাউন্ড মাইন্ড হতে হবে, সেকেন্ড মাইনার হলে চলবে না, অর্থাৎ তাকে মেজার হতে হবে। মধুমিতা, সাবসেকশন 4-এ যে অপশনটা ছিল, মানে সেকশন 6-এর সাবসেকশন যে 4টা বলছিল, যে একটা অ্যাডাপশন হতে গেলে আমাকে আরও কিছু স্পেসিফিক কন্ডিশনকে এক জায়গাতে এক করে তবে আমি অ্যাডাপশনটাকে কনফার্ম করতে পারবো বা লিগালি ভ্যালিড বলতে পারবো। এই আদার কন্ডিশনগুলো সেকশন 11-এ মেনশনড আছে। একবার জাস্ট গো থ্রু করে নিস, জাস্ট রিড দ্য লাস্ট লাইন, একবার গো থ্রু করে নিস, তাহলে বুঝতে পারবি দ্যাট দ্য অ্যাডাপশন ইজ মেড ইন কমপ্লায়েন্স উইথ দি আদার কন্ডিশনস মেনশনড ইন দিস চ্যাপ্টার। অর্থাৎ একটা অ্যাডাপশন হতে গেলে আরও কিছু কন্ডিশন আছে, যে কন্ডিশনগুলো আমরা সেকশন 11-এ পাবো, নাম্বার 1। ঠিক আছে, এরপরে কি আসছে? সেকশন 7-এ যেটা আমরা পড়ছিলাম, যে এনি মেল হিন্দু হু ইজ অফ সাউন্ড মাইন্ড ইজ নট আ মাইনার হ্যাজ দ্য ক্যাপাসিটি টু টেক আ সান অর আ ডটার ইন অ্যাডাপশন। অর্থাৎ একজন মেল হিন্দু যে সাউন্ড মাইন্ড এবং কোনো অবস্থাতেই মাইনার নয়, তার কি ক্যাপাসিটি থাকছে? তিনি কি করতে পারেন? তিনি একজন হিন্দু ছেলে বা তিনি একজন ছেলে অথবা মেয়েকে অ্যাডাপশন নিতে পারেন। এরপরে আসছে হচ্ছে প্রোভাইডেড দ্যাট, প্রভিসো কি বলছে? provided that if he has a wife living, he shall not adopt with the consent of his wife unless the wife has completely and finally renounced the world or has ceased to be a Hindu or has been declared by a court of competent jurisdiction to be of unsound mind. কি বলছে জিনিসটা? আরেকবার পড়ছি, বারবার বলছি প্রভিশনগুলোতে একটু স্লো চল, মানে ইউ হ্যাভ টু ব্যাট লাইক রাহুল দ্রাবিড়। প্রত্যেকটা বল আসার আগে একটু দেখে ব্যাট করতে হবে। প্রথমেই যদি চালাই এখানে লাগবে, স্লিপে ক্যাচ আউট হয়ে আমি শেষ, সেটা কিন্তু করা যাবে না। কি বলছে? প্রোভাইডেড দ্যাট ইফ হি হ্যাজ আ ওয়াইফ লিভিং, যদি এই হিন্দু মেল পার্সনটি কোনো একজন ব্যক্তিকে অ্যাডাপশন নিতে চান এবং যদি তার একজন ওয়াইফ জীবিত অবস্থায় থাকেন, হি শ্যাল নট অ্যাডপ্ট এক্সেপ্ট উইথ দ্য কনসেন্ট অফ হিজ ওয়াইফ। কি বলছেন? যে তিনি কোনো অবস্থাতেই অ্যাডাপশন নিতে গেলে তার ওয়াইফের কনসেন্ট ছাড়া অ্যাডাপশন নিতে পারবেন না, এক্সেপ্ট, কি এক্সেপশন বলছে? যদি তার ওয়াইফ ফাইনালি এবং পার্মানেন্টলি দুনিয়া ছেড়ে চলে যান, অর্থাৎ ইন আদার ওয়ার্ডস যেটাকে আমরা বলতে পারি মৃত হিসেবেও তাকে ধরা যেতে পারে, অথবা হয়তো 7 বছর ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এমনিতেও আরেকটা ইনফরমেশন জানিয়ে রাখি, যদি 7 বছর ধরে কোনো একজন ব্যক্তিকে খুঁজে না পাওয়া যায়, আইনের চোখে সেই ব্যক্তিটি মৃত বলে ধরে নেওয়া হয়। এবার এর সাথে আলাদা কিছু কন্টামিনেশন আছে, সেটা এখানে আলোচনা করতে বসিনি, এটা নিয়ে এখন ডিসকাশন করবও না। যদি একজন ব্যক্তি অ্যাডাপশন নিতে চান এবং যদি তার একজন হিন্দু ওয়াইফ লিভিং কন্ডিশনে থাকে, তার অথরিটি ছাড়া অর্থাৎ তার রিটেন কনসেন্ট ছাড়া এই ব্যক্তিটি অ্যাডাপশন নিতে পারবেন না, এক্সেপ্ট যদি না তার ওয়াইফ কমপ্লিটলি অ্যান্ড ফাইনালি দুনিয়া ছেড়ে চলে যান, অথবা যদি তিনি হিন্দু রিলিজিয়ান থেকে সিজ করে অন্য কোনো রিলিজিয়ানে কনভার্সন করে যান, অথবা যদি কোনো কোর্ট তাকে আনসাউন্ড মাইন্ড হিসেবে ডিক্লেয়ার করে দেয়। এই তিনটে যদি এসেনশিয়াল অ্যাট্রিবিউট থাকে তাহলে ওয়াইফের কনসেন্ট সেটা কিন্তু ম্যান্ডেটারি নয়। প্রথম কথা, আরেকটা জিনিস এখানে বলে রাখা দরকার, এই কোয়েশ্চেনটা অনেক সময় অনেকে জিজ্ঞেস করেছে আমাকে যে দাদা লুনেটিক পার্সন তিনি কি অ্যাডাপশন নিতে পারেন?
অর্থাৎ ক্যান আ লুনেটিক পার্সন অলসো অ্যাডাপ্ট অ্যানাদার পার্সন? আনসার ইজ 100% ইয়েস। সেকশন 6 ডাজ নট বার আ লুনেটিক পার্সন ফ্রম বিং অ্যাডাপ্টেড। দেবগন্ডা রায়গন্ডা পাটিল ভার্সেস শ্যামগন্ডা রয়গন্ডা পাটিল, AIR 1992, বম্বে 189। এই কেসটা রেফারেন্সটা একটু ভালো করে গো থ্রু করে নেবে, তাহলে জিনিসটার একটু ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আসছে সেকশন 7 এর এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশন কি বলছে? ইফ আ পার্সন হ্যাজ মোর দ্যান ওয়ান ওয়াইফ লিভিং at the time of adoption, the consent of all the wives is necessary unless the consent of any one of them is unnecessary for any of the reasons specified in the preceding proviso। কি বলছে? একজন ব্যক্তির যদি একাধিক ওয়াইফ থাকেন, অর্থাৎ একজন ব্যক্তির যদি একের বেশি ওয়াইফ জীবিত অবস্থায় থাকেন, যতজন ওয়াইফ আছেন সবার রিটেন কনসেন্ট কিন্তু ম্যান্ডেটারি লাগবে অ্যাডাপশনটাকে কমপ্লিট করতে গেলে বা অ্যাডাপশনটাকে কন্টিনিউট করতে গেলে। এবার যদি এতজন ওয়াইফের ভেতরে ধরা যাক একজন ব্যক্তি, ধরা যাক আমি, সাপোজ আমি এখানে রেফার করছি আমাকে, আমার হয়তো 4 জন ওয়াইফ আছে। এবার এখানে দাঁড়িয়ে যদি আমি একজনকে অ্যাডাপশন নিতে চাই, 4 জন ওয়াইফের কনসেন্টই রিটেন ফরমেশন আমার লাগবে। এবার এর ভেতরে ধরা যাক আমার একজন ওয়াইফের নাম হচ্ছে এক্স, সেই ব্যক্তিটি মেন্টালি আনসাউন্ড অথবা রিলিজিয়ান কনভার্ট করে অন্য কোনো রিলিজিয়ানে চলে গেছেন বা হয়তো মারা গেছেন, তাহলে সেই ব্যক্তিটির কনসেন্ট কিন্তু ম্যান্ডেটারি নয়। দিস ওয়াজ দ্য অল অ্যাবাউট ম্যাটার ইজ রিটেন ইন অর রিটেন আন্ডার দ্য সেকশন 7। এবার এটার সাথে আরেকটু বিষয় যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যাদের ইউনিভার্সালে বেয়ার অ্যাক্ট, এটা হয়তো তারাই পাবি, কারণ আমি ইউনিভার্সালটাই বেশি ফলো করতে সাজেস্ট করি সবসময় সর্বক্ষেত্রে। তার মানে এটা নয় যে বাকি বেয়ার অ্যাক্ট খারাপ, অবশ্যই নয়, বেয়ার অ্যাক্ট ভালো সবটাই। কিন্তু ইউনিভার্সালের এই সেকশন 7টার এক্সপ্লেনেশনটার পরে একটা কমেন্ট সেকশন আছে, এই কমেন্ট সেকশনটা একটু ভালো করে পড়বি এবং স্পেসিফিক্যালি এই কমেন্ট সেকশনটা ভালো করে ইন ডেপথে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি, চেষ্টা অবশ্যই করে নিবি। না, রিটেন ছাড়া ওরাল কনসেন্টে হবে না। কেন ওরাল কনসেন্টে হবে না? ভালো কোয়েশ্চেন, অ্যাডভোকেট শ্বেতা ভট্ট কোয়েশ্চেন করেছে যে রিটেন কনসেন্ট ছাড়া ওরাল কনসেন্টে হবে না। প্রথম কথা হচ্ছে হবে না। কেন হবে না? আজকে ধরে নেওয়া যাক শ্বেতা ইউ আর মাই ওয়াইফ, ধরে নেওয়া যাক, এবং আফটার দ্যাট যখন আমি কোনো একটা স্পেসিফিক জোনে তোমার থেকে কনসেন্ট ক্লেম করছি, তুমি প্রথমে বললে যে হ্যাঁ অসুবিধা নেই, ঠিক আছে আমি কনসেন্ট দিলাম, বাট ক্যান ইউ অ্যাসিওর মি যে পরবর্তী দিনে গিয়ে তুমি এই জায়গাটা থেকে 360 ডিগ্রি ঘুরে যাবে না? দেন আমি তখন কি করব? যার জন্য ওরাল কনসেন্টে ভ্যালুয়েশন থাকবে না। রিটেন কনসেন্ট ইজ দ্য আলটিমেট কনসেন্ট। ভার্বাল কনসেন্ট তো অধিকাংশ ক্ষেত্রে অনেকেই দেওয়া যায়, কিন্তু সেই ভার্বাল কনসেন্ট যদি আমরা ফুলফিল না করতে পারি, তাহলে সেখানে দাঁড়িয়ে সমস্যা কোথায় হবে? সেখান থেকে দাঁড়িয়ে ইউ ক্যান নট সু মি ইন ফ্রন্ট অফ দ্য কোর্ট, বিকজ এখানে প্রুফ করার একটা ব্যাপার আছে। আর অলওয়েজ রিমেম্বার, বার্ডেন অফ প্রুফ একটা বিশাল বড় ফ্যাক্টর ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের আন্ডারে। যে অভিযোগ করছে প্রুফটা কিন্তু তাকেই করতে হবে, কারণ বার্ডেন অফ প্রুফ তার উপরে রিলাই করে। সুতরাং ভার্বাল কনসেন্টে হবে না, আমাকে এখানে রিটেন কনসেন্টটা ম্যান্ডেটারিলি দিতে হচ্ছে। সেকশন 7-এর এই যে কমেন্ট সেকশনটা, ইউনিভার্সালের যাদের বেয়ার অ্যাক্ট তারা আরও বেটার বুঝতে পারবি। ইউনিভার্সালে বেয়ার অ্যাক্টের কমেন্ট পোর্শনে দুটো পার্টিকুলার পয়েন্ট আছে, দুটো পার্টিকুলার পয়েন্ট খুব ভালো করে থরলি পড়বি, খুব ডিটেলসে পড়বি। এটা আমি এই মুহূর্তে ডিসকাশনে যাচ্ছি না, কারণ সময় অলরেডি শেষের পথে আমার। সেকশন 8 অফ দি হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট অফ 1956ও অলমোস্ট সেম, অলমোস্ট জিনিসটা একই, শুধু 7-এর ক্ষেত্রে হচ্ছে মেল হিন্দু, 8-এর ক্ষেত্রে হচ্ছে ফিমেল হিন্দু। একবার পড়বি, জায়গাটা ভালো করে বুঝে নেওয়ার একবার চেষ্টা করবি, যারা যারা আজকে সেশনটা দেখলি এবং যারা কোনোদিনই দেখবি না এবং না জেনে কথাবার্তা বলবি তাদেরকেও বলছি, পারলে একবার ভালো করে পড়িস জায়গাটা, কারণ সেকশন 7 আর সেকশন 8 দুটোই অলমোস্ট সেম, খুব একটা ডিফারেন্স কিছু নেই এক্সেপ্ট দ্য মেল অ্যান্ড ফিমেল। আমি এটা নিয়ে আবার আরেকটা সেশন একদিন আসবো, এসে নিশ্চয়ই ডিসকাশন করবো এবং ডিটেলসে ডিসকাশনের মাধ্যমে পুরো জিনিসটাকে যতটা সম্ভব আমার বিজি শিডিউল থেকে বের করে যতটা পারা যায় অনলাইনে এসে এবারে পড়ানোর চেষ্টা আস্তে আস্তে করব। দেখা যাক কি দাঁড়ায়। যদি ভালো লেগে থাকে বা যদি বুঝে থাকিস, অনেস্টলি বলছি, যদি না বুঝে থাকিস আমাকে পয়েন্ট আউট করবি যে দাদা এই জায়গাটা বুঝতে পারিনি, আমার কোনো অসুবিধা নেই, আমি আবার বোঝাবো। 100 বার বুঝতে পারবি না 100 বার বোঝাবো, 200 বার বুঝতে পারবি না 200 বার বোঝাবো, আমি লেগে থাকি পুরো পিছনে। কিন্তু চেষ্টা করতে হবে সাবজেক্টটার বেসিক ভ্যালুয়েশনটাকে ঠিকঠাক করে বুঝে নেবার, না হলে কিন্তু এর কোনো লাভ হবে না। এটা যেন মাথায় থাকে, যদি প্রভিশনগুলো ঠিকঠাক করে না বুঝিস,
ভবিষ্যতে কোনো কাজে দেবে না, কিচ্ছু করতে পারবি না ভবিষ্যতে। ট্রাই টু লার্ন দ্য ল। পড়িস না, আমার একটাই রিকোয়েস্ট, টপিকটাকে পড়িস না, বোঝার চেষ্টা কর। পড়া ইজ এ ডিফারেন্ট ইস্যু অল টুগেদার। অনেকে তো এই কমপ্লেনও করেন পড়াশুনো গোল্লাই যাচ্ছে, পিকনিক নিয়ে হই। আসলে এরা জীবনটাকেই ফিল করেনি, এদের কাছে হচ্ছে শুধু পড়াটাই বেশি ইম্পর্টেন্ট। না, পড়িস না বাবা, শেখার চেষ্টা কর। ট্রাই টু লার্ন যতটা পারবি। কারণ রামকৃষ্ণদেব কি বলেছিলেন, ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ, যত মত তত পথ। এখনকার দিনে এই জিনিসটা আমি আমার মতো করে ইন্টারপ্রিট করেছি, বা আমি আমার মতো করে উইথ ডিউ রেসপেক্ট টু দ্য রামকৃষ্ণ ইন্টারপ্রিট করেছি, যত লার্নিং তত আর্নিং। সুতরাং ট্রাই টু লার্ন, যতটা লার্ন করতে পারবি কনসেপ্টটা এখানে সেভ কর। কোনো নোটস পড়বি না, কারোর নোটসের দরকার নেই। এই টপিকটা বুঝতে গেলে স্টোরিটাকে বুঝে নে, বাকিটা एक चुटकी सिंदूर की कीमत बाकी लोग क्या जानेगा, तुम जानोगे ना। दैट्स ऑल। जय हिंद।